পাকিস্তানের ইতিহাসের এমন এক অধ্যায় যা আজও এক বিশাল রহস্যের নাম। একদিকে ইসলামের পতাকাতলে রাষ্ট্র গঠনের স্বপ্ন, অন্যদিকে সামরিক স্বৈরতন্ত্রের লৌহ কঠিন শাসন। জেনারেল মোহাম্মদ জিয়াউল হকের শাসনামল পাকিস্তানের মানচিত্রকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সোভিয়েত আফগান যুদ্ধের সেই জটিল সমীকরণ থেকে শুরু করে জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি এবং পরিশেষে বাহাওয়ালপুরের আকাশে এক রহস্যময় বিস্ফোরণ, সবকিছুই এই সময়ের এক অবিচ্ছেদ্য অংশ। জিয়াউল হক কি ছিলেন পাকিস্তানের ত্রাতা, নাকি গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া এক স্বৈরশাসক? ঐতিহাসিক তথ্য, সমসাময়িক প্রেক্ষাপট এবং বিভিন্ন গবেষণার আলোকে আমরা আজ উন্মোচন করব সেই উত্তাল 11 বছরের ইতিবৃত্ত। সত্য এবং মিথের ভিড়ে ঘেরা এই শাসনামল এবং সেই অভিশপ্ত বিমান দুর্ঘটনার পেছনের অজানা সব কাহিনী জানতে শুনতে থাকুন আমাদের এই বিশেষ অডিও ডকুমেন্টারি। ইতিহাসের এই অতল গহ্বরে ডুব দিতে চাইলে পুরোটা সময় আমাদের সাথেই থাকুন। অধ্যায় 1, এক উত্থানের গল্প। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে যে কয়েকজন সামরিক শাসক নিজেদের একটি স্থায়ী ও বিতর্কিত অধ্যায় রচনা করে গেছেন, তাদের মধ্যে জেনারেল মোহাম্মদ জিয়াউল হক অন্যতম। তার শাসনামলকে একদিকে চরম রক্ষণশীলতা এবং সামরিক স্বৈরতন্ত্রের যুগ হিসেবে আখ্যায়িত করা হয়, অন্যদিকে আফগান যুদ্ধের প্রেক্ষাপটে তাকে স্নায়ুযুদ্ধের এক গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক খেলোয়াড় হিসেবেও বিবেচনা করা হয়। ক্ষমতার সর্বোচ্চ শিখরে আরোহণ করা এই মানুষটির প্রারম্ভিক জীবন এবং সামরিক উত্থানের গল্পটি ছিল বেশ নীরব। ঐতিহাসিকদের মতে জিয়াউল হকের চরিত্রটি ছিল এক অদ্ভুত বৈপরীত্যের সমাহার। তিনি ছিলেন এমন একজন মানুষ যাকে ঊর্ধ্বতন কর্মকর্তারা একজন সাদামাটা, উচ্চাকাঙ্ক্ষাহীন এবং বশংবদ সৈনিক হিসেবেই জানতেন। ইতিহাসের গতিপথ তাকে এমন এক অবস্থানে নিয়ে যায় যা পুরো উপমহাদেশের মানচিত্রকে গভীরভাবে প্রভাবিত করেছিল। মোহাম্মদ জিয়াউল হকের জন্ম 1924 সালের 12ই আগস্ট ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্ধর শহরে। তার পরিবার ছিল মধ্যবিত্ত এবং আর্থ সামাজিকভাবে খুব বেশি প্রভাবশালী নয়। তিনি পাঞ্জাবের আরাইন সম্প্রদায়ের সন্তান ছিলেন, যারা ঐতিহাসিকভাবে কৃষিকাজের সাথে যুক্ত থাকলেও পরবর্তীতে ব্রিটিশ সরকারের বিভিন্ন দাপ্তরিক কাজে নিযুক্ত হন। জিয়ার পিতা মোহাম্মদ আকবর আলী ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর সদর দপ্তরে একজন সাধারণ ক্লার্ক। সুজা নওয়াজ তার বিখ্যাত গ্রন্থ ক্রসড সোর্স পাকিস্তান, ইটস আর্মি অ্যান্ড দ্য ওয়ার্ডস উইদিন এ উল্লেখ করেছেন যে জিয়ার পারিবারিক পরিমণ্ডল ছিল অত্যন্ত রক্ষণশীল। তার পিতা ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম এবং তিনি তার সন্তানদের মাঝেও সেই মূল্যবোধ কঠোরভাবে প্রথিত করেছিলেন। শৈশবের এই গভীর ধর্মীয় প্রভাব জিয়াউল হকের সমগ্র জীবন, সামরিক ক্যারিয়ার এবং পরবর্তী রাজনৈতিক দর্শনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। তার শিক্ষাজীবন শুরু হয় জলন্ধরেই, তবে পরবর্তীতে তিনি দিল্লির বিখ্যাত সেন্ট স্টিফেন্স কলেজে ভর্তি হন। সেন্ট স্টিফেন্স কলেজ ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের অন্যতম অভিজাত এবং ধর্মনিরপেক্ষ একটি বিদ্যাপীঠ। ইতিহাসবিদদের বিশ্লেষণে দেখা যায়, এমন একটি পশ্চিমা ভাবধারায় প্রভাবিত ও ধর্মনিরপেক্ষ পরিবেশ থেকেও জিয়াউল হক তার নিজস্ব ধর্মীয় পরিচয় এবং রক্ষণশীল জীবনবোধ থেকে সরে আসেননি। সহপাঠীদের স্মৃতিচারণ এবং বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে যে জিয়া ছিলেন অত্যন্ত লাজুক, মিতভাষী এবং বিনয়ী একজন ছাত্র। পশ্চিমা ধাঁচের পার্টি বা আড্ডায় তাকে কখনো দেখা যেত না, বরং তিনি নিয়মিত নামাজ আদায় করতেন এবং নিজের পড়াশোনা ও ধর্মীয় আচার আচরণের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতেন। এই দ্বৈত সত্তা পরবর্তীতে তার রাজনৈতিক জীবনেও একটি বড় হাতিয়ার হয়ে উঠেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে 1943 সালে জিয়াউল হক ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগদান করেন। তাকে দেরাদুনের রয়্যাল ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। প্রশিক্ষণ শেষে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর আর্মার্ড কোর বা সাজোয়া বাহিনীতে কমিশন লাভ করেন। বিশ্বযুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে একজন তরুণ অফিসার হিসেবে তাকে বার্মা, মালয় এবং ইন্দোনেশিয়া ফ্রন্টে জাপানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠানো হয়েছিল। সামরিক ইতিহাসবিদদের মতে বার্মা ফ্রন্টের সেই কঠিন যুদ্ধগুলো জিয়াউল হককে একজন পেশাদার সৈনিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল। ব্রিটিশ সেনাবাহিনীর কঠোর শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং চেইন অফ কমান্ডের প্রতি অবিচল আনুগত্য তিনি সেই বয়সেই রপ্ত করেছিলেন। যুদ্ধের ময়দানের এই অভিজ্ঞতা
তাকে শান্ত থাকতে শিখিয়েছিল। 1947 সালে যখন ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো, তখন সেই দেশভাগ জিয়ার জীবনেও এক বিশাল প্রভাব ফেলে। জলন্ধর যেহেতু ভারতের অংশে পড়েছিল, তাই জিয়া এবং তার পরিবারকে অন্যান্য লক্ষ লক্ষ মুসলমানের মতো এক ভয়াবহ ও রক্তাক্ত পরিস্থিতির মধ্য দিয়ে নবগঠিত পাকিস্তানে হিজরত করতে হয়েছিল। দেশভাগের এই মর্মান্তিক অভিজ্ঞতা, সাম্প্রদায়িক দাঙ্গা এবং নিজ ভূমি ছেড়ে আসার মানসিক ট্রমা অনেক মুহাজির বা অভিবাসীর মতোই জিয়াউল হকের মনেও পাকিস্তানের প্রতি এক গভীর ধর্মীয় জাতীয়তাবাদের জন্ম দিয়েছিল। গবেষক হুসেন হাক্কানি তার পাকিস্তান বিটুইন মস্ক অ্যান্ড মিলিটারি গ্রন্থে দেখিয়েছেন যে ভারত থেকে আসা এই মহাজির সেনা কর্মকর্তারা পাকিস্তানকে কেবল একটি ভূখণ্ড হিসেবে নয়, বরং ইসলামের একটি দুর্গ হিসেবে দেখতেন। পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের পর তার পেশাগত জীবন খুব ধীর গতিতে অগ্রসর হতে থাকে। তিনি কখনোই সেনাবাহিনীর সবচেয়ে মেধাবী বা উজ্জ্বল অফিসারদের কাতারে ছিলেন না। 1955 সালে তিনি কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর 1962 থেকে 1964 সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের ফোর্ট লিভেনওয়ার্থে অবস্থিত ইউএস আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজে সামরিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান। স্নায়ুযুদ্ধের সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তান সেনাবাহিনীর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফোর্ট লিভেনওয়ার্থে কাটানো এই সময়টি জিয়ার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল, কারণ এখানে তিনি মার্কিন সামরিক মতবাদ, আধুনিক রণকৌশল এবং বৈশ্বিক ভূ রাজনৈতিক সমীকরণ সম্পর্কে গভীর ধারণা লাভ করেন। মার্কিন সামরিক কর্মকর্তাদের সাথে তার এই পরিচয় পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1965 সালের পাক ভারত যুদ্ধে তিনি একজন মেজর এবং পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে দায়িত্ব পালন করেন। সাজোয়া বাহিনীর একজন কর্মকর্তা হিসেবে তিনি এই যুদ্ধে অংশ নিলেও তার সামরিক কৃতিত্ব এমন কোনো অসাধারণ পর্যায়ে ছিল না যা তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দিতে পারে। তার পদোন্নতিগুলো আসছিল অত্যন্ত স্বাভাবিক এবং ধীর প্রক্রিয়ায়। সমসাময়িক অফিসারদের তুলনায় তাকে বরাবরই একজন গড়পড়তা কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হতো। তবে তার জীবনের এবং সামরিক ক্যারিয়ারের একটি অন্যতম বড় মোড় আসে 1970 সালে। তখন তিনি সদ্য ব্রিগেডিয়ার হিসেবে পদোন্নতি পেয়েছেন। এই পদোন্নতি তাকে মধ্যপ্রাচ্যের এক অত্যন্ত জটিল এবং রক্তাক্ত রাজনৈতিক পরিস্থিতির সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়, যা তার সামরিক চিন্তাধারাকে চিরতরে বদলে দিয়েছিল। 1970 সালে জিয়াউল হককে সামরিক উপদেষ্টা হিসেবে জর্ডানে পাঠানো হয়। সেই সময়ে জর্ডানের বাদশাহ হোসেনের সাথে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী পিএলও এর চরম দ্বন্দ্ব চলছিল, যা ইতিহাসে ব্ল্যাক সেপ্টেম্বর নামে পরিচিত। জর্ডান সেনাবাহিনী ফিলিস্তিনি গেরিলাদের দমন করার জন্য একটি ভয়াবহ সামরিক অভিযান পরিচালনা করে। রাজনৈতিক বিশ্লেষক তারিক আলীর মতো অনেকের বিশ্লেষণে দেখা যায় ব্রিগেডিয়ার জিয়াউল হক সেই সময় জর্ডান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ডের দায়িত্বে ছিলেন এবং ফিলিস্তিনিদের ওপর চালানো দমন পীড়নে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। বাদশাহ হোসেনের প্রতি তার এই সামরিক আনুগত্যের কারণে তিনি মধ্যপ্রাচ্যের শাসক গোষ্ঠীর কাছে অত্যন্ত নির্ভরযোগ্য সামরিক কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন। একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে, এই ব্ল্যাক সেপ্টেম্বরের অভিজ্ঞতাই জিয়াকে শিখিয়েছিল কিভাবে কঠোর হাতে বিদ্রোহ দমন করতে হয়। জর্ডান থেকে ফেরার পর পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে। 1971 সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান সেনাবাহিনীর লজ্জাজনক পরাজয় পুরো পাকিস্তান রাষ্ট্র কাঠামোকে নাড়িয়ে দিয়েছিল। পূর্ব পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর ভয়াবহ গণহত্যার পরিণতিতে তারা একটি স্বাধীন জাতি রাষ্ট্রের কাছে সম্পূর্ণ পরাজিত হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই পরাজয়ের কারণে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর ভাবমূর্তি একেবারে মাটিতে মিশে গিয়েছিল। সামরিক শাসনের সাময়িক অবসান ঘটে এবং জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন। 1971 সালের যুদ্ধে জিয়াউল হক সরাসরি পূর্ব পাকিস্তানে নিযুক্ত ছিলেন না, তিনি পশ্চিম রণাঙ্গনে দায়িত্ব পালন করেছিলেন। ফলে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের যে অংশটি 1971-এর পরাজয়ের জন্য সরাসরি দায়ী ছিল, জিয়া সেই তালিকার বাইরে ছিলেন। এটি তার ক্যারিয়ারে বড় সুযোগ তৈরি করে। জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা গ্রহণের পর তাকে অনুগত ভেবে সেনাপ্রধান নিযুক্ত করেন। ইতিহাসবিদদের মতে তার এই নম্রতাই ভুট্টোকে বিভ্রান্ত করে এবং তার উত্থানের পথ সুগম করে দেয়। অধ্যায় 2, ক্ষমতায় আরোহণ এবং 1977 সালের সামরিক অভ্যুত্থান। 1971 সালের ভয়াবহ যুদ্ধের পর পাকিস্তানের শাসনভার গ্রহণ করেছিলেন পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো। তার প্রধান লক্ষ্য ছিল সামরিক বাহিনীর ক্ষমতা ও প্রভাবকে এমনভাবে সংকুচিত করা যেন ভবিষ্যতে তারা আর কোনো সামরিক অভ্যুত্থান ঘটাতে না পারে। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ভুট্টো এমন একজন সেনাপ্রধান খুঁজছিলেন যিনি হবেন রাজনৈতিকভাবে সম্পূর্ণ উচ্চাকাঙ্ক্ষাহীন এবং বেসামরিক সরকারের প্রতি চূড়ান্তভাবে অনুগত।
সামরিক কাঠামোর শীর্ষ পদে তিনি এমন একজন ব্যক্তিকে বসাতে চেয়েছিলেন যাকে তিনি সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। ঐতিহাসিকদের মতে এই সমীকরণ মেলাতে গিয়েই জুলফিকার আলী ভুট্টো তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় এবং মারাত্মক ভুলটি করেছিলেন। তিনি জেনারেল মোহাম্মদ জিয়াউল হককে পরবর্তী সেনা প্রধান হিসেবে বেছে নেন। 1976 সালের 1 মার্চ জুলফিকার আলী ভুট্টো জেনারেল জিয়াউল হককে পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ বা সেনা প্রধান হিসেবে নিযুক্ত করেন। এই নিয়োগটি সামরিক বাহিনীর অভ্যন্তরীণ এবং রাজনৈতিক মহলে ব্যাপক বিস্ময়ের সৃষ্টি করেছিল, কারণ জিয়াউল হককে সেনাপ্রধান করার জন্য ভুট্টো সেনাবাহিনীর অন্তত 7 জন অত্যন্ত দক্ষ এবং জ্যেষ্ঠ জেনারেলকে ডিঙিয়ে গিয়েছিলেন। সামরিক পদোন্নতির সাধারণ নিয়ম ভেঙে এই নিয়োগ দেওয়া হয়েছিল। একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে ভুট্টোর এই সিদ্ধান্তের পেছনে জিয়ার বাহ্যিক আচরণ একটি বড় ভূমিকা রেখেছিল। জিয়া সবসময় ভুট্টোর সামনে অত্যন্ত বিনয়ী থাকতেন এবং নিজেকে কোরআনের একজন একনিষ্ঠ পাঠক হিসেবে উপস্থাপন করতেন। ভুট্টো বিশ্বাস করেছিলেন ধর্মভীরু মানুষটি কখনো ক্ষমতার হুমকি হবেন না। স্ট্যানলি ওলপার্ট তার বিখ্যাত গ্রন্থ জুলফি ভুট্টো অব পাকিস্তানে উল্লেখ করেছেন যে জিয়াউল হক সেনাপ্রধান হওয়ার পর ভুট্টোর প্রতি তার আনুগত্য প্রদর্শনে কোনো কার্পণ্য করেননি। তিনি প্রায়শই নিজেকে ভুট্টোর একজন সাধারণ সেবক হিসেবে দাবি করতেন। তবে ইতিহাসবিদদের বিশ্লেষণে দেখা যায় এই অতি ভক্তি ছিল জিয়ার এক ধরনের কৌশলগত আবরণ। তিনি খুব নীরবে এবং সতর্কতার সাথে সেনাবাহিনীর অভ্যন্তরীণ কাঠামোতে নিজের অবস্থান শক্ত করছিলেন। একই সময়ে তিনি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখছিলেন, যারা ভুট্টোর সমাজতান্ত্রিক নীতি এবং সেনাবাহিনীর উপর বেসামরিক নিয়ন্ত্রণের কারণে ভেতরে ভেতরে ক্ষুব্ধ ছিলেন। জিয়া বুঝতে পেরেছিলেন তাকে এমন একটি পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে যেখানে সামরিক হস্তক্ষেপ অনিবার্য হবে। সুযোগটি আসে 1977 সালের মার্চ মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময়। জুলফিকার আলী ভুট্টো এই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন, কিন্তু বিরোধী দলগুলোর জোট, যা পাকিস্তান ন্যাশনাল অ্যালায়েন্স বা PNA নামে পরিচিত ছিল, তারা অভিযোগ তোলে যে ভুট্টো নির্বাচনে ব্যাপক কারচুপি এবং জালিয়াতি করেছেন। PNA জোটভুক্ত দলগুলো, যাদের মধ্যে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর প্রাধান্য ছিল, তারা দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের ডাক দেয়। তাদের মূল দাবি ছিল ভুট্টোর পদত্যাগ এবং পুনর্নির্বাচন। খুব দ্রুতই এই রাজনৈতিক আন্দোলন একটি ভয়াবহ সংঘাতের রূপ নেয়। পাকিস্তানের প্রধান শহরগুলোতে প্রতিদিন দাঙ্গা, অগ্নিসংযোগ এবং পুলিশের সাথে জনতার সংঘর্ষ একটি নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের একেবারে বাইরে চলে যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়ায় জুলফিকার আলী ভুট্টো দেশের বড় বড় শহরগুলোতে সামরিক আইন বা মার্শাল ল জারি করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে রাস্তায় নামান। হাসান আশকারি রিজভি তার মিলিটারি স্টেট অ্যান্ড সোসাইটি ইন পাকিস্তান গ্রন্থে উল্লেখ করেছেন যে সেনাবাহিনীর জন্য এই পরিস্থিতি ছিল অত্যন্ত অস্বস্তিকর। সামরিক বাহিনীর অনেক কর্মকর্তা সাধারণ জনতার উপর গুলি চালাতে অস্বীকৃতি জানাতে শুরু করেন। সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা অনুভব করেন যে ভুট্টোর রাজনৈতিক ব্যর্থতার দায়ভার সেনাবাহিনীর কাঁধে চাপানো হচ্ছে এবং এর ফলে জনগণের কাছে সেনাবাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। সামরিক বাহিনীর অভ্যন্তরে ভুট্টো বিরোধী ক্ষোভ যখন চরমে পৌঁছায়, তখন সেনাপ্রধান হিসেবে জিয়াউল হক চরম ধৈর্যের পরিচয় দেন। জিয়াউল হক প্রথম দিকে প্রকাশ্যে ভুট্টোর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছিলেন। তিনি এমনকি সেনাবাহিনীর ভেতরে যারা ভুট্টোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছিলেন তাদের শান্ত থাকার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি তার কোর কমান্ডারদের সাথে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। যখন তিনি নিশ্চিত হলেন যে সামরিক বাহিনীর পুরো সমর্থন তার দিকে রয়েছে এবং দেশের সাধারণ জনগণও রাজনৈতিক অরাজকতা থেকে মুক্তি পেতে সেনাবাহিনীর হস্তক্ষেপকে স্বাগত জানাবে, ঠিক তখনই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। ঐতিহাসিকদের মতে জিয়া অত্যন্ত সুকৌশলে PNA এবং ভুট্টোর মধ্যকার রাজনৈতিক আলোচনাকে দীর্ঘায়িত হতে দিয়েছিলেন, যাতে সামরিক হস্তক্ষেপের যৌক্তিকতা সাধারণ মানুষের সামনে সম্পূর্ণভাবে এবং শতভাগ প্রতিষ্ঠিত হয় ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা সম্ভব হয়। অবশেষে 1977 সালের 5 জুলাই গভীর রাতে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন ফেয়ার প্লে নামের একটি রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান পরিচালনা করে। এই অভিযানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোর সরকারকে ক্ষমতাচ্যুত করা হয় এবং তাকে তার মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সাথে গ্রেপ্তার করা হয়। ভোররাতে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে এক ভাষণে জেনারেল জিয়াউল হক সামরিক আইন জারির ঘোষণা দেন। তিনি নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত করেন। গ্রন্থ ক্রস সোর্সে সুজান আওয়াজ উল্লেখ করেছেন যে জিয়ার সেই রাতের ভাষণটি ছিল অত্যন্ত সতর্কভাবে রচিত। তিনি বারবার জোর দিয়ে বলেছিলেন যে রাজনৈতিক ক্ষমতা দখল করার কোনো ইচ্ছে তার নেই। তিনি শুধুমাত্র দেশের সংকট সমাধান করতে চান।
জিয়া তার প্রথম ভাষণে দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কেবল একটি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন। তার মূল কাজ হল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং আগামী 90 দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। তিনি স্পষ্টভাবে বলেছিলেন 90 দিন পর তিনি ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের হাতে তুলে দিয়ে ব্যারাকে ফিরে যাবেন। তার এই 90 দিনের প্রতিশ্রুতি সে সময় সাধারণ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছিল। অনেক রাজনৈতিক দল, এমনকি যারা ভুট্টোর ঘোর বিরোধী ছিল, তারাও এই সামরিক অভ্যুত্থানকে একটি সাময়িক স্বস্তি হিসেবে স্বাগত জানিয়েছিল, কারণ তারা সবাই গভীরভাবে বিশ্বাস করেছিল যে জেনারেল জিয়া সত্যিই নির্বাচন দিয়ে চলে যাবেন খুব দ্রুত। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যে জেনারেল জিয়ার সেই প্রতিশ্রুতি ছিল পাকিস্তান রাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক চাল। 90 দিনের সেই সময়সীমা কখনোই শেষ হয়নি এবং তিনি দীর্ঘ 11 বছর পাকিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। ইতিহাসবিদদের বিশ্লেষণে দেখা যায়, ক্ষমতা গ্রহণের পরপরই জিয়া বুঝতে পেরেছিলেন যে নির্বাচন অনুষ্ঠিত হলে জুলফিকার আলী ভুট্টো আবারও বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় ফিরে আসতে পারেন। আর যদি ভুট্টো ক্ষমতায় ফিরে আসেন, তবে সামরিক অভ্যুত্থানের অপরাধে জিয়া এবং তার সহযোগী জেনারেলদের রাষ্ট্রদ্রোহিতার দায়ে নিশ্চিত মৃত্যুদণ্ড হবে। এই ভয়াবহ রাজনৈতিক সমীকরণই জিয়াকে নির্বাচন স্থগিত করার দিকে পরিচালিত করেছিল। তিনি তার নিজস্ব শাসন দীর্ঘায়িত করার জন্য নতুন ছক তৈরি করেন। অক্টোবর মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জিয়া আকস্মিকভাবে তা স্থগিত ঘোষণা করেন এবং ভুট্টোর বিরুদ্ধে একটি পুরনো রাজনৈতিক হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জিয়াউল হক অত্যন্ত ঠান্ডা মাথায় হিসাব কষেছিলেন যে যতদিন ভুট্টো বেঁচে থাকবেন ততদিন তার নিজের ক্ষমতা এবং জীবন দুটোই হুমকির মুখে থাকবে। তাই তিনি রাজনৈতিক প্রক্রিয়ার বদলে আইনি এবং সামরিক কাঠামোর মাধ্যমে তার প্রধান প্রতিদ্বন্দ্বীকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। এই সামরিক অভ্যুত্থান এবং নির্বাচন বাতিলের সিদ্ধান্তটি পাকিস্তানের ইতিহাসে এক নতুন এবং অন্ধকার অধ্যায়ের সূচনা করেছিল, যা পরবর্তীতে ধর্মীয় চরমপন্থা এবং দীর্ঘস্থায়ী একনায়কতন্ত্রের শক্ত ভিত্তি স্থাপন করতে সাহায্য করেছিল। সমগ্র দেশে ক্ষমতার পালাবদল সম্পন্ন হয়েছিল। অধ্যায় 3, দীর্ঘস্থায়ী শাসন এবং রাষ্ট্রীয় ইসলামীকরণ নীতি। 1977 সালের 5 জুলাই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর জেনারেল মোহাম্মদ জিয়াউল হক খুব দ্রুতই উপলব্ধি করতে পেরেছিলেন যে শুধুমাত্র সামরিক শক্তির উপর নির্ভর করে দীর্ঘকাল রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। জুলফিকার আলী ভুট্টোর মতো একজন প্রবল, জনপ্রিয় এবং নির্বাচিত প্রধানমন্ত্রীকে উৎখাত করার পর সামরিক সরকারের জন্য সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছিল বৈধতা বা লেজিটিমেসির অভাব। জিয়ার কোনো নিজস্ব রাজনৈতিক ভিত ছিল না এবং তিনি জনগণের প্রত্যক্ষ ভোটেও নির্বাচিত হননি। এই বৈধতার সংকট কাটানোর জন্য তিনি এমন একটি আদর্শিক হাতিয়ারের সন্ধান করছিলেন যা সমগ্র জাতিকে একটি অভিন্ন সুতোর বাঁধনে আবদ্ধ করতে পারে এবং সামরিক শাসনকে একটি নৈতিক ভিত্তি প্রদান করতে পারে। ঐতিহাসিকদের মতে এই রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক প্রয়োজন থেকেই জিয়াউল হক ধর্মের দিকে গভীরভাবে ঝুঁকে পড়েন এবং রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক ইসলামীকরণ নীতির সূচনা করেন, যা পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক কাঠামোকে চিরতরে বদলে দিয়েছিল। জেনারেল জিয়ার ইসলামীকরণ নীতির মূল ভিত্তিটি আচমকা তৈরি হয়নি, বরং এর পেছনে ছিল সুকৌশলী এক রাজনৈতিক হিসাব নিকাশ। 1977 সালের নির্বাচনের সময় বিরোধী দলগুলোর জোট পাকিস্তান ন্যাশনাল অ্যালায়েন্স বা PNA দেশ জুড়ে যে ব্যাপক গণ আন্দোলন করে তুলেছিল, তাদের প্রধান রাজনৈতিক স্লোগান ছিল নিজামে মোস্তফা বা নবীজির শাসন প্রতিষ্ঠা করা। জিয়াউল হক অত্যন্ত চতুরতার সাথে বিরোধী দলের এই জনপ্রিয় স্লোগানটিকে নিজের সামরিক সরকারের মূল দর্শন হিসেবে গ্রহণ করেন। তিনি প্রচার করতে শুরু করেন যে তার ক্ষমতা দখলের মূল উদ্দেশ্য কোনো ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং পাকিস্তানকে একটি প্রকৃত ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত করা। একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে জিয়া নিজেকে একজন সাধারণ শাসক নয়, বরং একজন মুমিন বা বিশ্বাসী হিসেবে উপস্থাপন করতেন, যার উপর আল্লাহ রাষ্ট্র সংস্কারের পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন। পাকিস্তান বিটুইন মস্ক অ্যান্ড মিলিটারি গ্রন্থে হোসেন হাক্কানি বিস্তারিতভাবে আলোচনা করেছেন কিভাবে জিয়াউল হক ধর্মীয় গোষ্ঠীগুলোকে সামরিক সরকারের মিত্র হিসেবে গড়ে তুলেছিলেন। জিয়ার পূর্বে পাকিস্তানের রাজনীতিতে ধর্মীয় দলগুলোর, বিশেষ করে জামায়াতে ইসলামীর মতো দলগুলোর খুব শক্তিশালী কোনো নির্বাচনী ভিত ছিল না, কিন্তু জিয়া তাদের রাষ্ট্রীয় কাঠামোর অংশীদার করে নেন।
তিনি সামরিক আমলাতন্ত্র এবং ধর্মীয় নেতাদের মধ্যে একটি অলিখিত চুক্তি স্থাপন করেন। ধর্মীয় নেতারা জিয়ার সামরিক শাসনকে ইসলামের শরিয়া প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে ফতোয়া বা বৈধতা প্রদান করেন, আর এর বিনিময়ে জিয়া তাদের শিক্ষা, সংস্কৃতি এবং আইন প্রণয়নের ক্ষেত্রে অভাবনীয় ক্ষমতা ও প্রভাব বিস্তার করার সুযোগ করে দেন। এই দ্বিমুখী স্বার্থের সম্পর্কটি জিয়ার দীর্ঘ এক যুগের শাসনের সবচেয়ে বড় খুঁটি হিসেবে কাজ করেছিল। রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তনের ক্ষেত্রে জিয়াউল হকের সবচেয়ে বড় এবং বিতর্কিত পদক্ষেপগুলোর একটি ছিল বিচার ব্যবস্থার ইসলামীকরণ। তিনি পাকিস্তানের প্রচলিত ব্রিটিশ কমনওয়েলথ আইনের পাশাপাশি একটি সমান্তরাল শরিয়া বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এই উদ্দেশ্যে ফেডারেল শরীয়ত কোর্ট বা কেন্দ্রীয় শরিয়া আদালত গঠন করা হয়। এই আদালতের প্রধান দায়িত্ব ছিল পাকিস্তানের প্রচলিত আইনগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিনা তা যাচাই করা এবং সাংঘর্ষিক হলে তা বাতিল ঘোষণা করা। এই পদক্ষেপটি তৎকালীন সময়ের উদারপন্থী এবং সেকুলার আইনবিদদের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। তারা যুক্তি দেখিয়েছিলেন যে একটি আধুনিক রাষ্ট্রে সমান্তরাল বিচার ব্যবস্থা আইনি জটিলতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তবে জিয়ার সমর্থকরা মনে করতেন এটি ছিল পশ্চিমা বিচার ব্যবস্থার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে নিজস্ব ধর্মীয় আইনি ব্যবস্থা প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী পদক্ষেপ। 1979 সালের ফেব্রুয়ারি মাসে জেনারেল জিয়াউল হক বিখ্যাত এবং চরম বিতর্কিত হুদুদ অর্ডিন্যান্স জারি করেন। এই অধ্যাদেশের মাধ্যমে চুরি, ডাকাতি, ব্যভিচার এবং মদ্যপানের মতো অপরাধগুলোর জন্য প্রচলিত দণ্ডবিধির পরিবর্তে কঠোর ইসলামী শাস্তির বিধান চালু করা হয়। এর মধ্যে চুরির অপরাধে হাত কেটে নেওয়া এবং ব্যভিচারের অপরাধে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড বা দৌড়া মারার মতো শাস্তির বিধান অন্তর্ভুক্ত করা হয়। হুদুদ অর্ডিন্যান্স জারির পরপরই তা মানবাধিকার কর্মী এবং নারী অধিকার সংগঠনগুলোর তীব্র প্রতিবাদের মুখে পড়ে। ইতিহাসবিদ আয়েশা জালাল তার বিশ্লেষণে দেখিয়েছেন যে এই আইনগুলোর প্রয়োগের ক্ষেত্রে পদ্ধতিগত দুর্বলতা ছিল এবং অনেক ক্ষেত্রেই এগুলো প্রান্তিক জনগোষ্ঠী ও নারীদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। বিশেষ করে জিনা বা ব্যভিচার সংক্রান্ত অধ্যাদেশটি সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছিল। এই আইনের অধীনে ধর্ষণ এবং সম্মতিক্রমে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে আইনি পার্থক্য অস্পষ্ট হয়ে গিয়েছিল। কোনো নারী যদি ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করতেন এবং তা প্রমাণ করার জন্য 4 জন প্রাপ্তবয়স্ক ও সৎ পুরুষ সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হতেন, তবে উল্টো সেই নারীকেই ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত করে শাস্তি প্রদানের আশঙ্কা তৈরি হয়েছিল। একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে হুদুদ অর্ডিন্যান্স কার্যকর হওয়ার পর পাকিস্তানের কারাগারগুলোতে নারী বন্দীদের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছিল। সমালোচকদের মতে এই আইনটি নারীদের আইনি সুরক্ষাকে চরমভাবে ক্ষুণ্ণ করেছিল। অপরদিকে জিয়ার পক্ষে থাকা ধর্মীয় পণ্ডিতদের যুক্তি ছিল শরিয়া আইনের কঠোরতা সমাজে নৈতিক অবক্ষয় রোধ করতে এবং অপরাধের হার কমিয়ে আনতে একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করে। অর্থনৈতিক ক্ষেত্রেও জিয়াউল হক ইসলামীকরণের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন। তিনি 1980 সালে জাকাত ও উশর অধ্যাদেশ জারি করেন। এই আইনের মাধ্যমে প্রতি বছর রমজান মাসের প্রথম দিনে ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণের বেশি অর্থ গচ্ছিত থাকলে তা থেকে 2.5% জাকাত হিসেবে রাষ্ট্রীয়ভাবে সরাসরি কেটে নেওয়ার বিধান করা হয়। সংগৃহীত এই অর্থ দরিদ্রদের সাহায্যার্থে গঠিত স্থানীয় জাকাত কমিটিগুলোর মাধ্যমে বিতরণ করার কথা বলা হয়। জিয়ার সরকার এটিকে ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার একটি বড় সাফল্য হিসেবে প্রচার করেছিল, কিন্তু এই পদক্ষেপটি অপ্রত্যাশিতভাবে একটি ভয়াবহ সাম্প্রদায়িক সংকটের জন্ম দেয়। পাকিস্তানের সংখ্যালঘু শিয়া সম্প্রদায় এই আইনের তীব্র বিরোধিতা করে, কারণ তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জাকাত সরাসরি রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার বিধান নেই। 1980 সালের জুলাই মাসে লক্ষ লক্ষ শিয়া মুসলমান ইসলামাবাদের সংসদ ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করে। এই বিক্ষোভটি ছিল জিয়াউল হকের সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম সবচেয়ে বড় গণপ্রতিরোধ। পরিস্থিতি সামাল দিতে জিয়া বাধ্য হয়ে আপোষ করেন এবং শিয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে জাকাত কাটার বিধান থেকে অব্যাহতি প্রদান করেন। সমাজবিজ্ঞানীদের মতে এই ঘটনাটি পাকিস্তানের ইতিহাসে একটি অত্যন্ত নেতিবাচক অধ্যায়ের সূচনা করেছিল, কারণ এর মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে নাগরিকদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভক্ত করার একটি প্রাতিষ্ঠানিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল, যা পরবর্তীতে পাকিস্তানে ভয়াবহ শিয়া সুন্নি সাম্প্রদায়িক সংঘাত এবং জঙ্গিবাদের উত্থানে ইন্ধন জুগিয়েছিল। শুধু আইন বা অর্থনীতি নয়, শিক্ষা এবং সংস্কৃতি ক্ষেত্রেও জিয়াউল হকের ইসলামীকরণ নীতি এক সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। তিনি স্কুল কলেজের পাঠ্যক্রমে ব্যাপক পরিবর্তন আনেন। পাকিস্তানি স্টাডিজ এবং ইসলামিয়াত নামক বিষয়গুলোকে সব স্তরের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়।
ইতিহাসবিদদের মতে নতুন এই পাঠ্যক্রমে ইতিহাসের একটি নির্দিষ্ট এবং আংশিক রূপ তুলে ধরা হয়েছিল, যেখানে পাকিস্তানের সৃষ্টিকে শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হতো এবং অমুসলিমদের প্রতি এক ধরনের অসহিষ্ণুতা তৈরি করার উপাদান বিদ্যমান ছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অসংখ্য ধর্মীয় মাদ্রাসা গড়ে ওঠে, যেগুলো মূলত পরবর্তীতে আফগান যুদ্ধের জন্য মুজাহিদ তৈরির কারখানায় পরিণত হয়েছিল। এই মাদ্রাসাগুলোর পাঠ্যক্রমে আধুনিক বিজ্ঞান বা প্রযুক্তির অংশগ্রহণ ছিল অত্যন্ত সীমিত, যা সমাজের একটি বড় অংশকে প্রথাগত আধুনিক শিক্ষা থেকে পিছিয়ে দিয়েছিল। সাংস্কৃতিক ক্ষেত্রেও চরম বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভিতে নারীদের মাথা ঢেকে বা ওড়না পরে সংবাদ পাঠ করা বাধ্যতামূলক করা হয়। পশ্চিমা ধাঁচের গান, নাচ এবং যে কোনো ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারের ওপর কড়া নজরদারি প্রতিষ্ঠা করা হয়। শিল্পের বিভিন্ন মাধ্যম যেমন চলচ্চিত্র এবং থিয়েটারে এমন কোনো বিষয় প্রদর্শন করা নিষিদ্ধ করা হয় যা জিয়া সরকারের সংজ্ঞায়িত ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। সমালোচকদের মতে এই সাংস্কৃতিক অবদমনের ফলে পাকিস্তানের সমাজ ব্যবস্থায় এক ধরনের বদ্ধ পরিবেশের সৃষ্টি হয়েছিল। সমাজের প্রগতিশীল অংশটি সম্পূর্ণভাবে কোণঠাসা হয়ে পড়েছিল। তবে জিয়ার সমর্থকরা দাবি করেন যে এই পদক্ষেপগুলোর মাধ্যমে সমাজে পশ্চিমা অপসংস্কৃতির আগ্রাসন রোধ করা সম্ভব হয়েছিল এবং একটি নিজস্ব সাংস্কৃতিক পরিচয় পুনরুদ্ধার করা গিয়েছিল। জিয়াউল হকের শাসনামলের শেষের দিকে 1982 থেকে 1986 সালের মধ্যে দণ্ডবিধিতে এমন কিছু সংশোধনী আনা হয় যা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত। এর মধ্যে অন্যতম ছিল ব্লাসফেমি বা ধর্ম অবমাননা আইন কঠোর করা। দণ্ডবিধির 295B এবং 295C ধারা যুক্ত করে পবিত্র কোরআন অবমাননা এবং নবীজির প্রতি অবমাননাকর মন্তব্য করার শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত নির্ধারণ করা হয়। ক্রস সোর্স গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে এই আইনগুলোর মূল উদ্দেশ্য ধর্মীয় পবিত্রতা রক্ষা করা হলেও বাস্তব প্রয়োগের ক্ষেত্রে এগুলো মারাত্মকভাবে অপব্যবহারের শিকার হয়েছিল। আইন বিশেষজ্ঞদের বিশ্লেষণে দেখা যায় এই আইনগুলোর প্রণয়নের পর থেকে সংখ্যালঘু সম্প্রদায় এবং রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুদের ফাঁসানোর জন্য এগুলোকে নির্বিচারে ব্যবহার করা শুরু হয়। অনেক ক্ষেত্রেই কোনো রকম শক্ত প্রমাণ ছাড়াই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে মানুষদের গ্রেপ্তার করা হতো। এমনকি বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই উন্মত্ত জনতার হাতে অভিযুক্তদের খুন হওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটতে শুরু করে। ইতিহাসবিদদের মতে জিয়াউল হক হয়তো তার শাসনকে সংহত করার জন্যই এই আইনগুলো প্রণয়ন করেছিলেন, কিন্তু এর ফলে সমাজে যে চরম অসহিষ্ণুতা এবং উগ্রবাদের বীজ রোপিত হয়েছিল তা আজও পাকিস্তানকে গভীরভাবে প্রভাবিত করছে। নিজের ক্ষমতাকে রাজনৈতিকভাবে আরও সংহত করতে জিয়া 1981 সালে একটি মজলিসে সুরা বা উপদেষ্টা পরিষদ গঠন করেন। এটি মূলত একটি নিয়োগপ্রাপ্ত সংসদ ছিল, যেখানে তার অনুগত ব্যক্তি, স্থানীয় নেতা, ধর্মীয় পণ্ডিত এবং সামরিক কর্মকর্তাদের স্থান দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল গণতন্ত্রের একটি বাহ্যিক আবরণ তৈরি করা, যেখানে শাসন ক্ষমতা সম্পূর্ণভাবে তার নিজের হাতেই কক্ষিগত থাকবে। তিনি বারবার জোর দিয়ে বলতেন যে পশ্চিমা ধাঁচের গণতন্ত্র ইসলামিক কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তিনি এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান যা সম্পূর্ণভাবে কোরআন ও সুন্নাহ দ্বারা পরিচালিত হবে। পরিশেষে জেনারেল জিয়াউল হকের ইসলামীকরণ নীতি পাকিস্তানের রাষ্ট্রের চরিত্রকে মৌলিকভাবে পরিবর্তন করে দিয়েছিল। তার সমর্থকরা আজও বিশ্বাস করেন যে তিনি পাকিস্তানকে তার প্রকৃত আদর্শিক ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন এবং সমাজকে একটি সুশৃঙ্খল ধর্মীয় কাঠামোর মধ্যে নিয়ে এসেছিলেন। অন্যদিকে তার সমালোচক এবং উদারপন্থী ইতিহাসবিদরা মনে করেন জিয়া তার সামরিক ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য ধর্মকে সুকৌশলে ব্যবহার করেছিলেন। তার এই নীতির ফলে পাকিস্তান এমন এক গোলক ধাঁধায় প্রবেশ করেছিল যেখান থেকে ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা এবং রাজনৈতিক বিভাজনের উত্থান ঘটেছিল। রাষ্ট্রীয় কাঠামোতে ধর্মের এই অনুপ্রবেশের সুদূরপ্রসারী প্রভাব এতটাই গভীর ছিল যে জিয়ার মৃত্যুর পর অনেক বেসামরিক সরকার ক্ষমতায় এলেও কেউই তার প্রবর্তিত আইন এবং কাঠামোগুলোকে পুরোপুরি বাতিল করার সাহস দেখাতে পারেনি। অধ্যায় 4, আফগান যুদ্ধ, সিআইএ এবং এক বৈশ্বিক ছায়াযুদ্ধের সমীকরণ। 1979 সালটি ছিল পাকিস্তানের ইতিহাসের অন্যতম ঘটনাবহুল এবং মোড় পরিবর্তনকারী একটি বছর। ওই বছরের এপ্রিল মাসে জেনারেল জিয়াউল হকের নির্দেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়। এই মৃত্যুদণ্ড কার্যকরের পর আন্তর্জাতিক অঙ্গনে জিয়াউল হক এবং তার সামরিক সরকার সম্পূর্ণভাবে একঘরে হয়ে পড়ে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং পাকিস্তানের উপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে।
ঠিক সেই মুহূর্তে মনে হচ্ছিল জিয়ার সামরিক শাসন হয়তো খুব বেশি দিন আন্তর্জাতিক চাপ সহ্য করে টিকে থাকতে পারবে না। কিন্তু ইতিহাসের গতিপথ সম্পূর্ণ ভিন্ন একটি দিকে মোড় নেয়। ওই বছরেরই 25 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন তাদের বিশাল সামরিক বাহিনী নিয়ে প্রতিবেশী দেশ আফগানিস্তানে আগ্রাসন চালায় এবং কাবুল দখল করে নেয়। ঐতিহাসিকদের মতে সোভিয়েত ইউনিয়নের এই আফগান আগ্রাসন জিয়াউল হকের জন্য কার্যত এক অভাবনীয় রাজনৈতিক আশীর্বাদ বা ব্লেজিং ইন ডিসগাইজ হয়ে আবির্ভূত হয়েছিল, যা তাকে রাতারাতি একজন আন্তর্জাতিক অচ্যুত শাসক থেকে স্নায়ুযুদ্ধের অন্যতম অপরিহার্য মিত্রতে পরিণত করে। সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান দখলের ঘটনাটি স্নায়ুযুদ্ধের সমীকরণকে ভয়াবহভাবে নাড়িয়ে দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা গভীরভাবে আশঙ্কা করতে শুরু করে যে সোভিয়েতদের মূল লক্ষ্য কেবল আফগানিস্তান নয়, বরং আফগানিস্তানকে একটি করিডোর হিসেবে ব্যবহার করে তারা উষ্ণ জলের বন্দর তথা আরব সাগরের দিকে অগ্রসর হতে চায়। যদি সোভিয়েত ইউনিয়ন পাকিস্তানের বেলুচিস্তান হয়ে আরব সাগর পর্যন্ত পৌঁছে যায়, তবে মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা চরম হুমকির মুখে পড়বে। এই বহু রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তান হয়ে ওঠে সোভিয়েত আগ্রাসন ঠেকানোর একমাত্র এবং সর্বশেষ প্রতিরোধ রেখা বা ফ্রন্টলাইন স্টেট। জিয়াউল হক অত্যন্ত দ্রুততার সাথে এই বৈশ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং বুঝতে পারেন যে পশ্চিমা বিশ্বের এই অস্তিত্ব রক্ষার ভয়কে তিনি তার নিজের রাজনৈতিক বৈধতা এবং সামরিক শক্তি বৃদ্ধির কাজে লাগাতে পারবেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার আফগান প্রতিরোধে সহায়তা করার জন্য পাকিস্তানকে প্রাথমিকভাবে $400 মিলিয়ন একটি সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্যাকেজ প্রস্তাব করেছিলেন, কিন্তু জিয়াউল হক অত্যন্ত চতুরতা এবং সাহসিকতার সাথে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি মার্কিন প্রস্তাবকে পিনাটস বা চীনা বাদামের সাথে তুলনা করে বলেছিলেন যে সোভিয়েত পরাশক্তির মতো একটি বিশাল সামরিক হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য এই সামান্য অর্থ কেবল একটি উপহাস মাত্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জিয়ার এই প্রত্যাখ্যান ছিল এক অসাধারণ কূটনৈতিক জুয়া। তিনি জানতেন যে যুক্তরাষ্ট্রের হাতে আফগানিস্তানে সোভিয়েতদের মোকাবেলা করার জন্য পাকিস্তান ছাড়া আর কোনো বিকল্প মিত্র নেই। তার এই জুয়া সফল হয়েছিল, বিশেষ করে যখন 1981 সালে রোনাল্ড রেগান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। রেগান প্রশাসন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে চরম আক্রমণাত্মক নীতি গ্রহণ করে এবং জিয়াউল হকের পাকিস্তানকে $3.2 বিলিয়ন এক বিশাল সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্যাকেজ প্রদান করে, যা পরবর্তী বছরগুলোতে আরও বৃদ্ধি পেয়েছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর যৌথ উদ্যোগে শুরু হয় ইতিহাসের অন্যতম বৃহত্তর গোপন সামরিক অভিযান, যার সাংকেতিক নাম ছিল অপারেশন সাইক্লোন। এই ছায়াযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে জিয়াউল হক একটি অত্যন্ত কঠোর এবং শর্তযুক্ত নীতি গ্রহণ করেছিলেন। তিনি সিআইএকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে আমেরিকা আফগান মুজাহিদদের জন্য অস্ত্র এবং অর্থের যোগান দেবে ঠিকই, কিন্তু সেই অস্ত্র ও অর্থ আফগানিস্তানের ভেতরে সরাসরি সিআইএ সরবরাহ করতে পারবে না। সম্পূর্ণ বিতরণ প্রক্রিয়া নিয়ন্ত্রিত হবে শুধুমাত্র আইএসআই এর মাধ্যমে। বিখ্যাত সাংবাদিক ও লেখক স্টিভ কল তার পুলিৎজার বিজয়ী গ্রন্থ গোস্ট ওয়ার্সে উল্লেখ করেছেন যে জিয়াউল হকের এই সিদ্ধান্তটি আইএসআইকে এক অকল্পনীয় ক্ষমতা এবং বিস্তৃতি প্রদান করেছিল। সিআইএর অর্থের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মাধ্যমে আইএসআই শুধু আফগানিস্তানের যুদ্ধই পরিচালনা করেনি, বরং তারা নিজেদের পছন্দ মতো আফগান বিদ্রোহী গোষ্ঠীগুলোকে শক্তিশালী করেছিল। বিশেষ করে গুলবুদ্দিন হেকমতিয়ারের মতো কট্টর ইসলামপন্থী নেতাদের তারা বেশি সহায়তা প্রদান করত। আফগান যুদ্ধকে জেনারেল জিয়াউল হক কেবল একটি জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে দেখেননি, তিনি এটিকে অত্যন্ত সুকৌশলে একটি আদর্শিক এবং ধর্মীয় রূপ দিয়েছিলেন। সোভিয়েত নাস্তিক কমিউনিস্ট বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধকে তিনি সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি পবিত্র জিহাদ হিসেবে ঘোষণা করেন। জিয়ার অভ্যন্তরীণ ইসলামীকরণ নীতি এবং আফগান যুদ্ধের এই ধর্মীয় সমীকরণ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সৌদি আরব এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সমান অর্থ এই যুদ্ধে বিনিয়োগ করতে শুরু করে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশগুলো পরিণত হয় মুজাহিদদের প্রশিক্ষণ শিবির এবং অস্ত্রাগারে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সীমান্তের কাছাকাছি অসংখ্য মাদ্রাসা গড়ে তোলা হয়, যেখান থেকে হাজার হাজার তরুণ এই জিহাদে অংশ নেওয়ার জন্য আফগানিস্তানে প্রবেশ করত। একই সাথে আরব বিশ্ব থেকে ওসামা বিন লাদেন সহ অসংখ্য তরুণ যোদ্ধা আফগান মুজাহিদদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার জন্য পাকিস্তানে এসে জড়ো হতে শুরু করে, যা পরবর্তীতে বিশ্বব্যাপী এক নতুন মাত্রার জঙ্গিবাদের জন্ম দিয়েছিল। এই বৈশ্বিক ছায়াযুদ্ধের আড়ালে জিয়াউল হক অত্যন্ত চতুরতার সাথে তার সবচেয়ে বড় কৌশলগত উদ্দেশ্যটি সাধন করছিলেন, আর তা হল পাকিস্তানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির পূর্ণাঙ্গ বিকাশ। ডক্টর আব্দুল কাদের খানের নেতৃত্বে পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির প্রকল্প তখন দ্রুত গতিতে এগিয়ে চলছিল।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই পারমাণবিক কর্মসূচি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিল, কিন্তু জিয়াউল হক মার্কিন প্রশাসনকে এমন এক ফাঁদে আটকে ফেলেছিলেন যে তারা চাইলেও পাকিস্তানের উপর কোনো ব্যবস্থা নিতে পারছিল না। ইতিহাসবিদদের বিশ্লেষণে দেখা যায়, জিয়া জানতেন যে আফগানিস্তানে সোভিয়েতদের রক্তক্ষরণ অব্যাহত রাখার জন্য রেগান প্রশাসনের কাছে পাকিস্তানের সহযোগিতা এতটাই অপরিহার্য যে তারা পারমাণবিক কর্মসূচির দিকে চোখ বন্ধ করে রাখতে বাধ্য হবে। মার্কিন কংগ্রেসের কঠোর আইন থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট রেগান প্রতি বছর প্রত্যয়নপত্র দিতেন যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, যাতে পাকিস্তানের সামরিক সহায়তার প্রবাহ অব্যাহত থাকে। জিয়ার এই কূটনৈতিক ভারসাম্য রক্ষা করার ক্ষমতাকে অনেক বিশ্লেষক তার সামরিক জীবনের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করেন। তবে এই আফগান যুদ্ধের সুদূর প্রসারী এবং ধ্বংসাত্মক প্রভাব পাকিস্তানের সমাজ ব্যবস্থাকে ভেতর থেকে কুড়ে করে খেতে শুরু করেছিল। ঐতিহাসিক আয়েশা জালালের বিশ্লেষণে দেখা যায়, আফগান যুদ্ধের ফলে পাকিস্তানে যে কালাশনিকভ এবং হেরোইন সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছিল তা দেশের সামাজিক কাঠামোকে চিরতরে ধ্বংস করে দেয়। সোভিয়েতদের বিরুদ্ধে লড়াই করার জন্য সিআইএ যে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র, বিশেষ করে AK-47 রাইফেল বা কালাশনিকভ সরবরাহ করেছিল, তার একটি বড় অংশ আইএসআই এবং মুজাহিদ কমান্ডারদের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে পাকিস্তানের কালো বাজারে বিক্রি হয়ে যায়। এই অস্ত্রগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে করাচি সহ পাকিস্তানের বড় শহরগুলোতে, যার ফলে জাতিগত দাঙ্গা, রাজনৈতিক সহিংসতা এবং গুপ্ত হত্যা ভয়াবহ রূপ ধারণ করে। একই সাথে আফগান মুজাহিদরা তাদের যুদ্ধের ব্যয় মেটানোর জন্য আফিম চাষ এবং হেরোইন চোরাচালানের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলে। পাকিস্তান, যা 70 দশকের আগে প্রায় মাদকমুক্ত একটি দেশ ছিল, 80 দশকের মাঝামাঝি সময়ে সেখানে লক্ষ লক্ষ তরুণের হেরোইনে আসক্ত হওয়ার এক ভয়াবহ মহামারী দেখা দেয়। এছাড়া প্রায় 30 লক্ষেরও বেশি আফগান শরণার্থী যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে পালিয়ে পাকিস্তানে আশ্রয় গ্রহণ করে। এই বিশাল শরণার্থী স্রোত পাকিস্তানের অর্থনীতি, কর্মসংস্থান এবং স্থানীয় জনমিতির ওপর এক অসহনীয় চাপ সৃষ্টি করে। সীমান্ত প্রদেশগুলোতে স্থানীয় অধিবাসী এবং আফগান শরণার্থীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ এবং উত্তেজনা দেখা দিত। জিয়াউল হকের সরকার সাময়িক কৌশলগত লাভের জন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে যেভাবে ঝুঁকির মুখে ফেলেছিল, অনেক ইতিহাসবিদদের মতে তার খেসারত পাকিস্তানকে আজ পর্যন্ত দিতে হচ্ছে। 1986 সালের দিকে সিআইএ যখন মুজাহিদদের হাতে অত্যাধুনিক স্টিঙ্গার মিসাইল তুলে দেয়, তখন যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যায়। সোভিয়েত সামরিক হেলিকপ্টার এবং যুদ্ধবিমানগুলো আকাশ থেকে একের পর এক ভূপাতিত হতে থাকে। সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ উপলব্ধি করতে সক্ষম হন যে আফগানিস্তান তাদের জন্য একটি রক্তাক্ত ক্ষত হয়ে দাঁড়িয়েছে, যেখান থেকে তাদের অবিলম্বে বেরিয়ে আসা প্রয়োজন। অবশেষে 1988 সালের এপ্রিল মাসে জেনেভায় একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহারে সম্মত হয়। জেনেভা চুক্তির মাধ্যমে সোভিয়েতদের বিদায় নিশ্চিত হলেও জিয়াউল হক এই চুক্তিতে সম্পূর্ণ সন্তুষ্ট ছিলেন না। তিনি চেয়েছিলেন সোভিয়েতরা চলে যাওয়ার পর কাবুলে কমিউনিস্ট নেতা নজিবুল্লাহর সরকারের পতন ঘটিয়ে মুজাহিদদের দ্বারা একটি অনুগত সরকার প্রতিষ্ঠা করতে, যাতে পাকিস্তান আফগানিস্তানে তার আকাঙ্ক্ষিত কৌশলগত গভীরতা বা স্ট্র্যাটেজিক ডেপথ অর্জন করতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের তৎকালীন নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ খান জুনেজা যত দ্রুত সম্ভব চুক্তি স্বাক্ষর করে যুদ্ধ শেষ করার পক্ষে ছিলেন। এই মতবিরোধ জিয়াউল হকের সাথে একদিকে মার্কিন প্রশাসনের এবং অন্যদিকে তার নিজের দেশের বেসামরিক সরকারের এক গভীর দূরত্বের সৃষ্টি করে। আফগান যুদ্ধে বিজয় তাকে বৈশ্বিক পরাশক্তিগুলোর কাছে গুরুত্বপূর্ণ করে তুললেও একই সাথে সোভিয়েত কেজিবি, আফগান গোয়েন্দা সংস্থা খাদ, অসন্তুষ্ট মুজাহিদ গোষ্ঠী এবং অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে এক ভয়াবহ শত্রুর বলয়ে তাকে আবদ্ধ করেছিল। তার এই অপরিমেয় ক্ষমতা এবং চারপাশের এই গুপ্ত শত্রুদের জালি ধীরে ধীরে তাকে তার জীবনের চূড়ান্ত এবং রহস্যময় পরিণতির দিকে টেনে নিয়ে যাচ্ছিল। অধ্যায় 5: সমালোচনা, বিতর্ক এবং মানবাধিকারের সংকট। আফগান যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় জেনারেল মোহাম্মদ জিয়াউল হককে বহির্বিশ্বে এক পরাক্রমশালী রূপ প্রদান করেছিল, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনের এই আপাত সাফল্যের আড়ালে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক চিত্রটি ছিল চরম হতাশাজনক। ঐতিহাসিকদের মতে জিয়াউল হকের দীর্ঘ শাসনামলটি ছিল পাকিস্তানের ইতিহাসের অন্যতম সবচেয়ে নিপীড়নমূলক এবং মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্টতম অধ্যায়। তার বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনাটি ছিল তিনি একচ্ছত্র ক্ষমতা পাকাপোক্ত করার জন্য রাষ্ট্রের প্রতিটি প্রগতিশীল প্রতিষ্ঠানকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার সরকার কোনো ধরনের রাজনৈতিক ভিন্নমত বা সমালোচনাকে সামান্যতম ছাড় দিতেও প্রস্তুত ছিল না। সামরিক আইনের ছত্রছায়ায় রাষ্ট্রীয় কাঠামোর এমন এক
ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যেখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতা এবং মৌলিক অধিকারগুলো সম্পূর্ণভাবে পদদলিত হয়েছিল। জিয়াউল হকের শাসনামলের সবচেয়ে বড় এবং চিরস্থায়ী বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে 1979 সালে সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি কার্যকর করার ঘটনাটি। একটি বিতর্কিত হত্যা মামলায় সামরিক সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপে এবং অত্যন্ত ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই ফাঁসির রায় প্রদান করা হয়েছিল। প্রখ্যাত ইতিহাসবিদ স্ট্যানলি ওলপার্ড তার গবেষণায় এই ঘটনাটিকে একটি বিচারিক হত্যাকাণ্ড বা জুডিশিয়াল মার্ডার হিসেবে আখ্যায়িত করেছেন। বিশ্ব নেতাদের প্রাণ ভিক্ষার আবেদন সত্ত্বেও জিয়াউল হক বিন্দুমাত্র বিচলিত হননি। সমালোচকদের মতে জিয়া হিসাব করে দেখেছিলেন যে জনপ্রিয় নেতা ভুট্টো বেঁচে থাকলে সামরিক শাসনের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবেন। ভুট্টোর এই ফাঁসি পাকিস্তানের রাজনীতিতে এমন এক ভয়াবহ মেরুকরণের সৃষ্টি করেছিল যার ক্ষত আজও দৃশ্যমান। পিপলস পার্টির অসংখ্য নেতাকর্মীকে এই সময় বিনা বিচারে কারাগারে নিক্ষেপ করে সামরিক নির্যাতন চালানো হয়। রাজনৈতিক বিরোধীদের ওপর এই নির্মম দমন পীড়নের সবচেয়ে ভয়াবহ রূপটি দেখা যায় 1983 সালে। ভুট্টোর ফাঁসির পর গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে বিরোধী দলগুলো মুভমেন্ট ফর দ্য রেস্টোরেশন অফ ডেমোক্রেসি বা MRD নামে জোট গঠন করে তীব্র আন্দোলন শুরু করে। এই আন্দোলনটি পাকিস্তানের সিন্ধু প্রদেশে, যা ছিল ভুট্টোর জন্মস্থান, সেখানে কার্যত এক গণ অভ্যুত্থানের রূপ ধারণ করেছিল। সামরিক ইতিহাসবিদ সুজা নওয়াজ তার ক্রসড সোর্স গ্রন্থে উল্লেখ করেছেন যে জিয়াউল হক সিন্ধুর এই আন্দোলন দমন করার জন্য সামরিক বাহিনীকে নির্মমভাবে ব্যবহার করেছিলেন। সাধারণ নিরস্ত্র জনতার ওপর নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার করে নির্বিচারে গুলি চালানো হয়েছিল। শত শত রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষ নিহত হন। এই মর্মান্তিক ঘটনাটি সিন্ধু প্রদেশের জনগণের মনে কেন্দ্রীয় সরকারের প্রতি এক গভীর বিচ্ছিন্নতাবাদের জন্ম দেয় এবং জাতিগত উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে যায়। গণমাধ্যমের কণ্ঠরোধ এবং বুদ্ধিবৃত্তিক চর্চার ওপর সামরিক হস্তক্ষেপ ছিল জিয়ার শাসনের আরেকটি অত্যন্ত সমালোচিত দিক। রাষ্ট্রীয় নীতির সমালোচনা করার কারণে সাংবাদিক এবং প্রগতিশীল বুদ্ধিজীবীদের চরম মূল্য চোকাতে হয়েছিল। সামরিক ট্রাইব্যুনালের মাধ্যমে স্বাধীন সাংবাদিকদের বিচার করা হতো এবং প্রকাশ্য রাজপথে তাদের দৌড়া বা চাবুক মারার মতো মধ্যযুগীয় শাস্তি প্রদান করা হতো, যা আধুনিক রাষ্ট্রের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। অসংখ্য পত্রিকা এবং প্রকাশনা জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছিল। ইতিহাসবিদ আয়েশা জালালের বিশ্লেষণে দেখা যায় এই চরম সেন্সরশিপ এবং ভীতিকর পরিবেশের কারণে পাকিস্তানের সমাজে এক ধরনের বুদ্ধিবৃত্তিক শূন্যতা তৈরি হয়েছিল। সমাজ থেকে মুক্ত চিন্তা সম্পূর্ণভাবে উধাও হয়ে গিয়েছিল, যার স্থান দখল করেছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লালিত ধর্মান্ধতা এবং সামরিক স্তুতি। মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে জিয়াউল হকের বিতর্কিত হুদুদ অর্ডিন্যান্স এবং ইসলামীকরণ নীতি সমাজের দুর্বল অংশ, বিশেষ করে নারীদের উপর ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছিল। এই আইনগুলোর চরম অপপ্রয়োগের ফলে অসংখ্য নিরপরাধ নারী আইনি সুরক্ষাহীনতার শিকার হন। উদাহরণস্বরূপ 1983 সালে সাফিয়া বিবি নামক একজন অন্ধ কিশোরীর ঘটনা দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। ধর্ষণের শিকার হওয়ার পর প্রয়োজনীয় সাক্ষীর অভাবে উল্টো সেই অন্ধ মেয়েটিকেই ব্যভিচারের অভিযোগে দৌড়া মারার নির্দেশ দেওয়া হয়েছিল। অমানবিক আইনি কাঠামোর বিরুদ্ধে উইমেন্স অ্যাকশন ফোরাম বা WAF এর মতো নারী অধিকার সংগঠনগুলো তীব্র প্রতিবাদ গড়ে তোলে, কিন্তু রাষ্ট্রযন্ত্র পুলিশি হামলার মাধ্যমে নারীদের আন্দোলন দমন করার চেষ্টা করে। সমাজবিজ্ঞানীদের গবেষণায় উল্লেখ করা হয়েছে যে জিয়ার শাসনামলেই পাকিস্তানে নারীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার রাষ্ট্রীয় বৈধতা তৈরি হয়েছিল। সমাজকে ধর্মের আবরণে ঐক্যবদ্ধ করার যে স্লোগান জিয়াউল হক দিয়েছিলেন তা বাস্তবে সমাজে এক ভয়াবহ সাম্প্রদায়িক বিভাজনের জন্ম দিয়েছিল। তার শাসনামলেই সুন্নি চরমপন্থী গোষ্ঠী সিপাহ-ই শাহবা এবং পরবর্তীতে শিয়া চরমপন্থী দলগুলোর উত্থান ঘটে। গবেষক হুসেইন হাক্কানি ব্যাখ্যা করেছেন যে জিয়ার সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এবং আফগান যুদ্ধে মুজাহিদ সরবরাহের সুবিধার্থে এই চরমপন্থী গোষ্ঠীগুলোকে পরোক্ষভাবে মদত জুগিয়েছিল। এর ফলশ্রুতিতে 80-র দশকের মাঝামাঝি সময় থেকে পাকিস্তানের বিভিন্ন শহরে ভয়াবহ শিয়া সুন্নি দাঙ্গা এবং টার্গেট কিলিং শুরু হয়। মসজিদ এবং ইমামবাড়াগুলো রক্তে রঞ্জিত হতে থাকে। জিয়াউল হক এমন এক দানবীয় শক্তির জন্ম দিয়েছিলেন যা রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তাকে চিরতরে এক খাদের কিনারায় ঠেলে দিয়েছিল। রাজনৈতিক বৈধতা অর্জনের জন্য জিয়াউল হক বেশ কিছু প্রহসনমূলক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এর মধ্যে 1984 সালের ডিসেম্বর মাসে আয়োজিত তথাকথিত ইসলামিক গণভোট বা রেফারেন্ডাম ছিল অন্যতম। এই গণভোটে অত্যন্ত চতুরতার সাথে জানতে চাওয়া হয়েছিল যে জনগণ পাকিস্তানে ইসলামীকরণ নীতির প্রতি সমর্থন জানান কিনা।
বলা হয়েছিল উত্তর হাঁ হলে ধরে নেওয়া হবে আগামী 5 বছরের জন্য জেনারেল জিয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল গণতন্ত্রের নামে এক চরম উপহাস। বিরোধী দলগুলো ভোট বর্জন করে এবং কেন্দ্রগুলো প্রায় ভোটার শূন্য থাকলেও ঘোষণা করা হয় জিয়া 98% ভোট পেয়েছেন। পরবর্তীতে 1985 সালে তিনি দলবিহীন নির্বাচন আয়োজন করেন এবং অনুগত রাজনীতিবিদ মোহাম্মদ খান জুনেজাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। উদ্দেশ্য ছিল সামরিক শাসনের উপর বেসামরিক আবরণ তৈরি করা। এই বেসামরিক আবরণটি বেশি দিন স্থায়ী হয়নি। প্রধানমন্ত্রী জুনেজো ধীরে ধীরে তার নিজস্ব রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে শুরু করেন এবং আফগান চুক্তি সহ বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়ে সেনাবাহিনীর সাথে তীব্র দ্বিমত পোষণ করেন। এই ক্ষমতার দ্বন্দ্ব চরম আকার ধারণ করে 1988 সালের এপ্রিল মাসে রাওয়ালপিন্ডির ঐতিহাসিক ওজুরি ক্যাম্প বিপর্যয়ের সময়। আইএসআই-এর নিয়ন্ত্রিত এই বিশাল সামরিক অস্ত্র ভাণ্ডারে এক ভয়াবহ রহস্যময় বিস্ফোরণ ঘটে, যার ফলে হাজার হাজার রকেট এবং মিসাইল রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের সাধারণ আবাসিক এলাকায় বৃষ্টির মতো আছড়ে পড়ে। শত শত নিরপরাধ মানুষ অকালে প্রাণ হারায়। প্রধানমন্ত্রী জুনেজো যখন এই ভয়াবহ অবহেলার জন্য দায়ী শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিচারের আওতায় আনার লক্ষ্যে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের শক্ত উদ্যোগ নেন, তখন জিয়াউল হক চরম ক্ষুব্ধ হন। সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের রক্ষা করার জন্য এবং নিজের নিরঙ্কুশ ক্ষমতা ধরে রাখার স্বার্থে 1988 সালের মে মাসে জিয়া অত্যন্ত আকস্মিকভাবে জুনেজো সরকারকে বরখাস্ত করেন এবং সংসদ পুরোপুরি ভেঙে দেন। জুনেজো সরকারকে বরখাস্ত করার এই স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তটি জেনারেল জিয়াউল হককে রাজনৈতিকভাবে সম্পূর্ণ একা এবং বন্ধুহীন করে দিয়েছিল। সামরিক শাসন এক যুগ পার করার পর দেশের ভেতরে প্রায় প্রতিটি রাজনৈতিক ও সামাজিক শক্তির সাথে তার এক গভীর এবং অপরিবর্তনীয় শত্রুতা তৈরি হয়েছিল। একদিকে ক্ষমতাচ্যুত দলগুলোর পুঞ্জীভূত ক্ষোভ, সিন্ধুর বিচ্ছিন্নতাবাদ, ক্রমবর্ধমান সাম্প্রদায়িক দাঙ্গা এবং অন্যদিকে সেনাবাহিনীর ভেতরে মাথাচাড়া দিয়ে ওঠা চাপা অসন্তোষ। আন্তর্জাতিকভাবেও স্নায়ুযুদ্ধের সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছিল এবং মিত্রদের কাছে তার অপরিহার্যতা কমছিল। 1988 সালের মাঝামাঝি সময়ে এসে জেনারেল জিয়াউল হক এক অভূতপূর্ব রাজনৈতিক নিঃসঙ্গতা এবং অসংখ্য গুপ্ত শত্রুর এক ভয়াবহ জাল দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়েন। ঐতিহাসিকদের মতে তার শাসনামলের পুঞ্জীভূত ক্ষোভ এবং বিতর্কিত সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে সেই চূড়ান্ত এবং রহস্যময় পরিণতির মঞ্চ প্রস্তুত করছিল, যা আর মাত্র কয়েক মাস পরেই তার জীবনের চিরস্থায়ী যবনিকা টেনে দিতে ধেয়ে আসছিল। অধ্যায় 6, চূড়ান্ত পরিণতির পথে, শেষ দিনগুলোর বিষাদ। 1988 সালের গ্রীষ্মকালটি ছিল জেনারেল জিয়াউল হকের জন্য এক চরম অস্থিরতার এবং রাজনৈতিক নিঃসঙ্গতার কাল। মে মাসে নিজের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ খান জুনেজোকে বরখাস্ত করার মাধ্যমে তিনি কেবল রাজনৈতিকভাবে নয় বরং সামাজিকভাবেও ব্যাপক জনসমর্থন হারিয়েছিলেন। তার বিরুদ্ধে একদিকে পিপলস পার্টির মতো পুরনো রাজনৈতিক দলগুলোর পুঞ্জীভূত ক্রোধ ছিল, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও দীর্ঘ 1 দশকের সামরিক স্বৈরতন্ত্রের প্রতি চরম বিতৃষ্ণা তৈরি হয়েছিল। ঐতিহাসিকদের বিশ্লেষণে দেখা যায় এই সময় জিয়াউল হক এক অদ্ভুত মানসিক চাপের মধ্য দিয়ে অতিবাহিত করছিলেন। তিনি অনুভব করতে পারছিলেন যে তার শাসনামলের ভিত নড়বড়ে হয়ে আসছে এবং তার চারপাশে শত্রু ও মিত্রের পার্থক্য ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে। একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে 1988 সালের মাঝামাঝি সময়ে জিয়াউল হক নিজের জীবনের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তার শাসনামলে রাষ্ট্রীয় ইসলামীকরণ এবং আফগান যুদ্ধে মুজাহিদদের সমর্থন দেওয়ার ফলে তিনি বহু শক্তিশালী পক্ষের চক্ষুশূল হয়েছিলেন। সোভিয়েত ইউনিয়নের কেজিবি তখন আফগানিস্তানে তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের লক্ষ্য করে একের পর এক গুপ্ত হামলা পরিচালনা করছিল। পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই-এর নথিতেও এই সময়ের অসংখ্য গোপন হুমকির কথা উল্লেখ রয়েছে। জিয়া জানতেন যে তার প্রতিটি পদক্ষেপ এখন আর কেবল সামরিক সিদ্ধান্তের আওতায় নেই, বরং তা সরাসরি তার জীবনের ঝুঁকির সাথে যুক্ত। এই সময়কালীন জিয়াউল হকের দৈনন্দিন রুটিন ছিল অত্যন্ত কড়াকড়ি এবং গোপনীয়তায় মরা। তিনি তার চলাচল সম্পর্কে কোনো ধরনের আগাম তথ্য দিতেন না। রাওয়ালপিন্ডিতে অবস্থিত তার সেনা সদর দপ্তর এবং রাষ্ট্রপতির বাসভবনের মধ্যে যাতায়াত করার সময় তিনি প্রায়শই নিয়মিত রাস্তা পরিবর্তন করতেন। তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তাদের মতে জিয়া সর্বদা একটি আধ্যাত্মিক বা ধর্মীয় সুরক্ষার প্রত্যাশা করতেন এবং প্রায়শই ধর্মীয় নেতাদের সাথে পরামর্শ করতেন। তার এই আচরণ থেকে স্পষ্ট বোঝা যায় যে তিনি নিজের চারপাশের অদৃশ্য বিপদের আঁচ পাচ্ছিলেন।
রাষ্ট্রবিজ্ঞানী হাসান আশকারি রিজভী তার বিশ্লেষণে উল্লেখ করেছেন যে জিয়াউল হক বুঝতে পেরেছিলেন তিনি কেবল একজন সামরিক শাসক নন, বরং অনেকগুলো বৈশ্বিক ও আঞ্চলিক শক্তির দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয়েছেন এবং এখন সেই খেলার শেষাংশ ঘনিয়ে আসছে। জুনে যে সরকারকে বরখাস্ত করার পর তিনি দেশে আবারও নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে সেটি ছিল মূলত এক ধরনের রাজনৈতিক প্রহসন। সাধারণ জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং পেশাজীবী সংগঠনগুলো তখন সামরিক শাসনের অবসান এবং পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে তীব্র সোচ্চার হয়ে উঠেছিল। করাচি, লাহোর এবং পেশোয়ারে প্রতিদিন ছোট বড় রাজনৈতিক প্রতিবাদ দানা বাঁধছিল। জিয়ার সরকার এই প্রতিবাদগুলো দমন করার জন্য পুলিশি নির্যাতন বৃদ্ধি করেছিল, যার ফলে মানুষের মনে ক্ষোভের আগ্নেয়গিরি জমা হচ্ছিল। ঐতিহাসিকদের মতে জিয়া সেই সময় বুঝতে পেরেছিলেন যে তাকে নতুন করে বৈধতা অর্জনের জন্য কোনো এক নাটকীয় পরিবর্তনের প্রয়োজন, কিন্তু সেই পরিবর্তনের সুযোগ তিনি আর পাচ্ছিলেন না। নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এবং সেনাবাহিনীর মধ্যে নিজের আধিপত্য পুনরায় সুসংহত করার উদ্দেশ্যে তিনি 1988 সালের আগস্ট মাসে বাহাওয়ালপুরে একটি সামরিক প্রদর্শনী বা ডেমনস্ট্রেশনের পরিকল্পনা করেন। এটি ছিল মূলত আমেরিকার তৈরি M1 আব্রাহামস ট্যাঙ্কের কার্যকারিতা দেখার এক বিশেষ মহড়া। ইতিহাসের পাতায় বাহাওয়ালপুর সফরটি জিয়ার জীবনের শেষ সফর হিসেবেই চিহ্নিত। তার সফর সঙ্গীদের তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্নল্ড রাফেল এবং সামরিক অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল হারবার্ট ওয়াশম। এই সফরটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আফগান যুদ্ধ পরবর্তী সময়ে পাক মার্কিন সম্পর্কের সমীকরণ নতুন করে সাজানোর প্রয়োজন ছিল। জিয়া চেয়েছিলেন আফগানিস্তানের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে মার্কিন প্রশাসনের সাথে একটি সমঝোতায় পৌঁছাতে। সফরের কয়েকদিন আগে থেকেই জিয়াউল হকের শারীরিক এবং মানসিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করেছিলেন তার নিকটতম সহযোগীরা। কয়েকজন জীবনীকার উল্লেখ করেছেন যে জিয়া সেই কয়েকদিন খুব কম কথা বলেছিলেন এবং অনেকটা নির্লিপ্ত ছিলেন। 17 আগস্ট সকালে তিনি রাওয়ালপিন্ডি থেকে একটি বিশেষ বিমানে বাহাওয়ালপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। বিমানের নাম ছিল পাক-1 বা C-130 হারকিউলিস। বিমানটি ছিল সামরিক বাহিনীর তৎকালীন সবচেয়ে নির্ভরযোগ্য পরিবহন বিমান। জিয়ার সাথে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এবং পাকিস্তানের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা। এটি ছিল এক বিশাল বহর, যা কোনো সাধারণ সফরে সচরাচর দেখা যেত না। বাহাওয়ালপুরে অবতরণের পর জিয়াউল হক সামরিক প্রদর্শনীটি মনোযোগের সাথে পর্যবেক্ষণ করেন। ট্যাঙ্কের মহড়া শেষে যখন তিনি আবার বিমানে উঠছিলেন, তখন সেখানে উপস্থিত ছিলেন অনেক সংবাদকর্মী এবং সামরিক কর্মকর্তা। যারা সেই মুহূর্তটি দেখেছিলেন তারা পরবর্তীতে তদন্তকারীদের জানিয়েছিলেন যে জিয়ার চেহারায় এক ধরনের গম্ভীরতা এবং অস্পৃশ্য বিষাদ ছিল, ঠিক যেন তিনি জানতেন যে এটি তার জীবনের শেষ প্রকাশ্যে অংশগ্রহণ। বিমানে ওঠার সময় তিনি হাসি মুখে কাউকে বিদায় জানাননি, বরং খুব দ্রুততার সাথে নিজের আসনে গিয়ে বসেন। কেউ কেউ বলেন সেদিন আবহাওয়া ছিল মেঘলা এবং উত্তপ্ত, যা সামরিক বাহিনীর কর্মকর্তাদের মধ্যে কিছুটা অস্বস্তির সৃষ্টি করেছিল। 17 আগস্ট বিকেল 4টার দিকে C-130 বিমানটি বাহাওয়ালপুরের সামরিক রানওয়ে ত্যাগ করে। রানওয়ে ছেড়ে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। ঠিক কী ঘটেছিল সেই আকাশসীমায় তা নিয়ে পরবর্তী কয়েক দশকে হাজার হাজার পৃষ্ঠা তদন্ত রিপোর্ট লেখা হয়েছে, কিন্তু কোনো রিপোর্টই একটি চূড়ান্ত এবং সর্বজনীন সত্যে পৌঁছাতে পারেনি। বিমানে থাকা প্রতিটি মানুষের জন্য সেটি ছিল তাদের শেষ মুহূর্ত, কিন্তু সেই শেষ মুহূর্তের আগে বিমানে কী কথোপকথন হয়েছিল অথবা কী যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল তা কেবল ইতিহাসের অন্ধকার গহ্বরই জানে। জিয়াউল হকের দীর্ঘ এক যুগের শাসনের অবসান ঘটতে যাচ্ছিল এক আকস্মিক এবং রহস্যময় দুর্ঘটনার মাধ্যমে, যা পাকিস্তান রাষ্ট্রকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছিল। ইতিহাসবিদদের বিশ্লেষণে জিয়াউল হকের শেষ দিনগুলো ছিল চরম দোদুল্যমানতা এবং বিষাদময়তার। তিনি একাধারে ছিলেন একজন রাষ্ট্রনায়ক, একজন সামরিক স্বৈরাচারী, একজন ধর্মীয় রক্ষক এবং একজন আন্তর্জাতিক চক্রান্তের শিকার। তার শাসনামলে তিনি যে বিপুল পরিমাণ ক্ষমতার অধিকারী হয়েছিলেন, সেই ক্ষমতা ধরে রাখার জন্য তিনি যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছিলেন, তাতে তার নিজের জীবনের কোনো ব্যক্তিগত নিরাপত্তা বা শান্তি অবশিষ্ট ছিল না। তার শাসন ছিল মূলত এক ধরনের একাকিত্বে ভরা আধিপত্য। 1988 সালের সেই অভিশপ্ত বিকেলে বাহাওয়ালপুরের আকাশ থেকে যা নিচে পতিত হয়েছিল তা কেবল একটি বিমান ছিল না, তা ছিল পাকিস্তানের ইতিহাসের এক দীর্ঘ এবং বিতর্কিত অধ্যায়ের করুণ পরিসমাপ্তি। তার মৃত্যুর খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ার সাথে সাথে পাকিস্তানে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল তার পেছনে শোকের চেয়েও বেশি ছিল কৌতূহল এবং এক অদ্ভুত চাপা স্বস্তি। রাষ্ট্রীয় শক্তি কাঠামো তখন এক বিশাল শূন্যতার মুখোমুখি দাঁড়িয়েছিল।
অধ্যায় ৭। ১৯৮৮ সালের বিমান দুর্ঘটনা, রহস্যের অন্তরালে। ১৭ আগস্ট ১৯৮৮ সালের সেই বিকেলের ঘটনাটি কেবল পাকিস্তানের ইতিহাসে নয়, বরং বিশ্ব ভূরাজনীতির ইতিহাসে অন্যতম রহস্যময় দুর্ঘটনা হিসেবে বিবেচিত। বাহওয়ালপুর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরেই জেনারেল জিয়াউল হকের C-130 হারকিউলিস বিমানটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে আছড়ে পড়ে। এই দুর্ঘটনায় জিয়াউল হক সহ পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল আখতার আব্দুর রহমান, শীর্ষ সামরিক কর্মকর্তারা এবং পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড রাফেল সহ মোট ৩০ জন নিহত হন। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এটি কি কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটি ছিল, নাকি এটি ছিল সুপরিকল্পিত কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড? এই প্রশ্নটি গত ৪ দশকে পাকিস্তানের রাজনীতি ও গোয়েন্দা সংস্থাগুলোর জন্য এক গভীর ধাঁধা হয়ে রয়েছে। দুর্ঘটনার পরপরই গঠিত হওয়া তদন্ত কমিশনগুলো একযোগে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল। পাকিস্তানের তৎকালীন সরকারের উদ্যোগে গঠিত তদন্ত দলের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল যে এটি ছিল একটি নাশকতামূলক ঘটনা বা অন্তর্ঘাত। তাদের মতে বিমানটিতে হয়তো কোনো বিস্ফোরক দ্রব্য বহন করা হয়েছিল, যা মাঝ আকাশে বিস্ফোরণ ঘটায়। কিন্তু এই বিস্ফোরণের উৎস কী ছিল তা নিয়ে মতভেদ থেকেই যায়। তদন্তে অনেকগুলো তত্ত্বের উদ্ভব হয়েছিল, যার প্রতিটিই ছিল চাঞ্চল্যকর। ঐতিহাসিক সুজা নওয়াজ তার ক্রস সোর্স গ্রন্থে এই দুর্ঘটনার বিভিন্ন তত্ত্ব এবং এর পেছনে সম্ভাব্য প্রভাবকগুলোর ওপর বিস্তারিত আলোকপাত করেছেন। প্রথম এবং সবচেয়ে আলোচিত তত্ত্বটি হল এটিতে বিষাক্ত গ্যাসের ব্যবহার করা হয়েছিল। তদন্তের এক পর্যায়ে দাবি করা হয়েছিল যে বিমানে থাকা কোনো একটি ক্রেটে বিষাক্ত রাসায়নিক গ্যাস ভরা ছিল, যা কোনোভাবে সক্রিয় হয়ে পড়ে এবং পাইলট ও ক্রুদের তাৎক্ষণিকভাবে অচেতন করে ফেলে। এর ফলে বিমানটি নিয়ন্ত্রণহীন হয়ে মাটিতে পড়ে যায়। কিছু বিশ্লেষক দাবি করেন এই গ্যাস এমনভাবে প্রয়োগ করা হয়েছিল যে তা যাত্রীদের কোনো সাড়া দেওয়ার সুযোগই দেয়নি। কে বা কারা এই গ্যাস প্রয়োগের সুযোগ পেয়েছিল তা নিয়ে আঙ্গুল তোলা হয় অত্যন্ত শক্তিশালী কোনো গোষ্ঠীর দিকে, যারা বিমানটির নিরাপত্তার একদম কাছাকাছি পৌঁছানোর সক্ষমতা রাখত। দ্বিতীয় তত্ত্বটি ছিল অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক বা আন্তর্জাতিক ষড়যন্ত্র। জিয়াউল হকের শাসনামলে তিনি অসংখ্য শত্রু তৈরি করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল সোভিয়েত গোয়েন্দা সংস্থা KGB এবং আফগান গোয়েন্দা সংস্থা খাদ। আফগান যুদ্ধে জিয়ার বলিষ্ঠ ভূমিকা সোভিয়েত ইউনিয়নের জন্য এক দুঃসহ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অনেক ইতিহাসবিদদের মতে আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনী প্রত্যাহারের প্রতিশোধ নিতে KGB এই হত্যাকাণ্ড পরিচালনা করতে পারে। আবার অন্যদিকে জিয়ার অভ্যন্তরীণ দমন পীড়নে বিক্ষুব্ধ রাজনৈতিক দল এবং সামরিক বাহিনীর ভেতরে থাকা বিদ্রোহী গোষ্ঠীগুলোর কথাও ষড়যন্ত্র তত্ত্বের তালিকায় ছিল। বলা হয় সামরিক বাহিনীর ভেতরকার কেউ জিয়াকে অপসারণ করার জন্য এই সুযোগটি কাজে লাগিয়েছিল। তদন্তকারী দলের কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার দিকেও ইঙ্গিত করেছিলেন। যদিও এটি শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হতে পারে, তবুও অনেক গবেষক যুক্তি দেন যে জিয়াউল হকের ক্রমবর্ধমান পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং মার্কিন প্রশাসনের সাথে আফগানিস্তানের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে তার তীব্র মতপার্থক্য ওয়াশিংটনকে অসন্তুষ্ট করে তুলেছিল। বিশেষ করে জিয়া যখন প্রধানমন্ত্রীর মাধ্যমে জুনেজো সরকারকে বরখাস্ত করেছিলেন এবং আফগান নীতিতে তার নিজস্ব ধারা বজায় রাখার জন্য চাপ দিচ্ছিলেন, তখন মার্কিন প্রশাসন তাকে আর নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখছিল না। তবে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযোগ বরাবরের মতোই প্রত্যাখ্যান করেছে। বিমান দুর্ঘটনার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ছিল বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এর ধ্বংসাবশেষ পরীক্ষা করার পদ্ধতি। অভিযোগ রয়েছে যে দুর্ঘটনার পর আলামত সংগ্রহ করার ক্ষেত্রে চরম গাফলতি ছিল। অনেক বিশেষজ্ঞ দাবি করেন বিমানটি বিস্ফোরিত হওয়ার পর ঘটনাস্থলে যেভাবে আলামত নষ্ট করা হয়েছিল তা ছিল অত্যন্ত সন্দেহজনক। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মার্কিন FBI এবং পাকিস্তানের যৌথ টিম কাজ করলেও তাদের প্রতিবেদনেও স্পষ্ট কোনো উপসংহার ছিল না। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজও অমীমাংসিত। বিমানটি উড্ডয়নের সময় কোনো তৃতীয় পক্ষ কি বিস্ফোরক স্থাপন করেছিল? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য যে ধরনের ফরেনসিক পরীক্ষার প্রয়োজন ছিল তা রাজনৈতিক অস্থিরতার কারণে পুরোপুরি করা সম্ভব হয়নি। তত্ত্বগুলোর মধ্যে আরও একটি ছিল ইনসাইডার জবের বা অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা। জেনারেল জিয়াউল হকের নিরাপত্তা বলয় এতই কঠোর ছিল যে বাইরের কারো পক্ষে বিমানে বিস্ফোরক স্থাপন করা প্রায় অসম্ভব ছিল। ফলে তদন্তের একটি বড় অংশ জুড়ে ছিল জিয়ার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকা। অনেক সন্দেহভাজনকে জেরা করা হয়েছিল, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ঐতিহাসিকদের মতে জিয়াউল হক যদি কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন, তবে তার পেছনে পাকিস্তানের সামরিক কাঠামোর ভেতরে থাকা কোনো উচ্চ পদস্থ কর্মকর্তার প্রত্যক্ষ বা পরোক্ষ মদত থাকার সম্ভাবনা প্রবল। কিছু গবেষণায় দাবি করা হয়েছে যে বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল। C-130 বিমানটি ছিল অত্যন্ত শক্তপোক্ত একটি বিমান, যা সাধারণত এত সহজে মাঝ আকাশে ভেঙে পড়ার কথা নয়। ফলে প্রকৌশলী ও বিশেষজ্ঞদের মতে এটি সম্ভবত কোনো দূরনিয়ন্ত্রিত বিস্ফোরণ ছিল বা অন্য কোনো উন্নত নাশকতা, যা বিমানটির গঠনগত দুর্বলতাকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছিল। এই তত্ত্বগুলো এতটাই প্রভাবশালী ছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো এই দুর্ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে এক অস্বস্তিকর নীরবতা পালন করেছিল। ষড়যন্ত্র তত্ত্বের বাইরেও কিছু ঐতিহাসিক যুক্তি দেন যে জিয়াউল হক হয়তো সত্যিই তার রাজনৈতিক কর্মকাণ্ডের এক চরম পরিণতির দিকে ধাবিত হচ্ছিলেন। তিনি যেভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ধর্মীয় উগ্রবাদ ও সামরিক আধিপত্যকে একীভূত করেছিলেন, তাতে তার চারপাশে কেবল শত্রুই তৈরি হয়েছিল। ফলে এই দুর্ঘটনাকে কেবল একটি প্রযুক্তিগত ত্রুটি বা নাশকতার চশমা দিয়ে না দেখে একে জিয়ার সম্পূর্ণ রাজনৈতিক অধ্যায়ের একটি অনিবার্য উপসংহার হিসেবেও অনেকে দেখেন। তার মৃত্যুর পর পাকিস্তানে যে বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল তা নিজেই ইঙ্গিত করে যে জিয়া তার শাসনের কোনো উত্তরাধিকার রেখে যেতে চাননি, অথবা তার শাসন এমন এক কাঠামোয় পরিণত হয়েছিল যা তার অনুপস্থিতিতে টিকে থাকতে পারছিল না। এই দুর্ঘটনার রহস্য উদ্ঘাটন করার জন্য পাকিস্তানের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এবং বুদ্ধিজীবী বহু বছর কাজ করেছেন, তবে প্রতিটি তদন্তই শেষ পর্যন্ত একটি অনুমানের উপর ভিত্তি করে শেষ হয়েছে। 1988 সালের সেই বিমান দুর্ঘটনা পাকিস্তানের ইতিহাসে এমন এক ক্ষত তৈরি করেছে যা আজও শুকায়নি। এটিকে কেবল দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, এই বিতর্ক হয়তো চিরকালই অমীমাংসিত থেকে যাবে, কারণ এই দুর্ঘটনার সাথে জড়িত অনেক ব্যক্তি পরবর্তীতে বিভিন্ন সময়ে রহস্যময়ভাবে মারা গেছেন বা তাদের সাক্ষী দেওয়ার সুযোগ হয়নি। জিয়াউল হকের মতো একজন প্রবল ক্ষমতাধর শাসকের মৃত্যু ঠিক এমনই এক রহস্যের গহ্বরে হারিয়ে গিয়েছিল, যা পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে রহস্যময় অধ্যায় হয়ে থাকবে। অধ্যায় 8, উত্তরাধিকারের বোঝা এবং অমীমাংসিত সত্যের আর্তনাদ। জেনারেল মোহাম্মদ জিয়াউল হকের মৃত্যুর পর পাকিস্তান রাষ্ট্র এক অভূতপূর্ব রাজনৈতিক শূন্যতার মুখোমুখি হয়েছিল। 1988 সালের 17 আগস্ট বাহাওয়ালপুরের আকাশে যে বিস্ফোরণ ঘটেছিল তা কেবল একটি সামরিক বিমানকে ধ্বংস করেনি, বরং 11 বছর ধরে টিকে থাকা সামরিক স্বৈরতন্ত্রের এক বিশাল স্তম্ভকেও গুঁড়িয়ে দিয়েছিল। জিয়ার মৃত্যুর পরবর্তী সময়টি ছিল চরম উত্তেজনাকর এবং অনিশ্চয়তায় ভরপুর। একদিকে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ক্ষমতার নিয়ন্ত্রণ হারানোর ভয়ে ভীত ছিলেন, অন্যদিকে দীর্ঘদিন ধরে দমন পীড়নের শিকার হওয়া রাজনৈতিক শক্তিগুলো গণতান্ত্রিক উত্তরণের স্বপ্নে বিভোর ছিল। ঐতিহাসিকদের মতে জিয়াউল হক তার শাসনামলে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে ধর্মের যে গভীর প্রভাব বিস্তার করেছিলেন এবং সামরিক গোয়েন্দা সংস্থা ISI-কে যেভাবে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিলেন, তা তার মৃত্যুর পরও পাকিস্তানকে এক দীর্ঘমেয়াদী অস্থিরতার মধ্যে আটকে রেখেছিল। জিয়ার মৃত্যুর পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনে যাওয়ার পথ প্রশস্ত হয় এবং পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সামরিক আইনের সরাসরি ছায়া থেকে বেরিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার যাত্রা শুরু হয়। বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি ক্ষমতায় আসলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছিল। জিয়াউল হক এমন এক শক্তিশালী ডিপ স্টেট বা অদৃশ্য রাষ্ট্রীয় কাঠামো তৈরি করে গিয়েছিলেন যেখানে নির্বাচিত সরকারের ক্ষমতার পরিধি ছিল অত্যন্ত সীমিত। বিশেষ করে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা ISI তখনও রাষ্ট্রের বৈদেশিক নীতি, আফগান পলিসি এবং পারমাণবিক কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। পাকিস্তান বিটুইন মস্ক অ্যান্ড মিলিটারি গ্রন্থে হুসেন হাক্কানি দেখিয়েছেন যে জিয়ার প্রবর্তিত ইসলামীকরণ আইনগুলো এতটাই গভীরভাবে রাষ্ট্রীয় দণ্ডবিধির অংশ হয়ে গিয়েছিল যে কোনো বেসামরিক সরকারের পক্ষেই তা পুরোপুরি অপসারণ করা সম্ভব ছিল না। জিয়াউল হকের উত্তরাধিকারের সবচেয়ে বিতর্কিত অংশটি ছিল পাকিস্তানের সমাজে ছড়িয়ে পড়া চরম ধর্মীয় উগ্রবাদ। তার শাসনামলে যে মাদ্রাসাগুলো মুজাহিদ তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়েছিল, জিয়ার মৃত্যুর পরও সেগুলোর প্রভাব বিন্দুমাত্র কমেনি, বরং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাকিস্তানের প্রতিটি কোণায় নিজেদের শাখা বিস্তার করেছিল। ইতিহাসবিদদের বিশ্লেষণে দেখা যায় 1988 সালের পর এই উগ্রবাদী গোষ্ঠীগুলো নিজেদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত মনে করে নতুন করে সংগঠিত হতে শুরু করে। এর ফলে পরবর্তী দশকে পাকিস্তানে যে শিয়া সুন্নি সাম্প্রদায়িক সংঘাত এবং জঙ্গিবাদের উত্থান ঘটেছিল তার শিকড় খুঁজে পাওয়া যায়
জিয়াউল হকের শাসনামলের সেই অন্ধকার দিনগুলোতে। রাষ্ট্রীয়ভাবে নাগরিকদের ধর্মীয় পরিচয়কে উস্কে দেওয়ার যে নীতি তিনি গ্রহণ করেছিলেন তা পাকিস্তান সমাজকে এমন এক বিভাজনের দিকে ঠেলে দিয়েছিল যা আজও অটুট। তদন্ত প্রক্রিয়ার ব্যর্থতা এবং জিয়ার মৃত্যু রহস্যের কোনো কিনারা না হওয়া সাধারণ মানুষের মনে চরম সন্দেহের জন্ম দিয়েছিল। তার মৃত্যুর তদন্তে একাধিক কমিশন গঠন করা হলেও প্রতিটি কমিশনের প্রতিবেদনই ছিল রাজনৈতিক সমীকরণের দ্বারা প্রভাবিত। কেউ বলেছিল এটি ছিল কেজিবির প্রতিশোধ, কেউ বা দাবি করেছিল এটি ছিল সিআইএর সুদূর প্রসারী চাল, আবার একটি বড় অংশ বিশ্বাস করত এটি ছিল সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোন্দলের ফসল। জিয়ার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের কেউ কেউ পরবর্তীতে এমন কিছু ইঙ্গিত দিয়েছিলেন যা সন্দেহকে আরও ঘনীভূত করেছিল, কিন্তু তার কোনোটি আইনি নথিতে প্রমাণিত সত্য হিসেবে দাঁড়াতে পারেনি। ঐতিহাসিকদের মতে এই অমীমাংসিত রহস্যটিই ছিল জিয়ার শাসনের সবচেয়ে বড় প্রতীক। একজন মানুষ যিনি পুরো দেশকে তার ইচ্ছায় পরিচালনা করেছেন, তিনি নিজেই এমন এক মৃত্যুর শিকার হলেন যার সত্যতা ধামাচাপা দেওয়ার জন্যই যেন পুরো রাষ্ট্রযন্ত্র কাজ করে গেল। জিয়াউল হকের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের মূল্যায়ন করতে গিয়ে আজও ইতিহাসবিদদের মধ্যে তীব্র বিতর্ক দেখা দেয়। একদিকে তার সমর্থকরা দাবি করেন যে তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম শাসক যিনি পাকিস্তানকে ইসলামী মূল্যবোধের উপর পুনর্গঠিত করেছিলেন এবং আফগান যুদ্ধে সোভিয়েতদের পরাজিত করে বিশ্বস্তরে পাকিস্তানের মর্যাদা বৃদ্ধি করেছিলেন। অন্যদিকে সমালোচকরা তাকে দেখেন একজন নিষ্ঠুর স্বৈরশাসক হিসেবে যিনি শুধুমাত্র নিজের ক্ষমতা ধরে রাখার জন্য গণতন্ত্রকে হত্যা করেছেন, নারীদের অধিকার হরণ করেছেন এবং পাকিস্তানকে ধর্মান্ধতার অন্ধকারে নিমজ্জিত করেছেন। এই দুই বিপরীতধর্মী মতামতের মাঝখানে দাঁড়িয়ে থাকা জিয়াউল হক আজও পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে রহস্যময় চরিত্র। তার শাসনকাল পাকিস্তানের জন্য কি দেখে গিয়েছিল তা মূল্যায়ন করতে গেলে কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক সূচকের দিকে তাকালে হবে না, বরং দেখতে হবে সমাজ কিভাবে বদলে গিয়েছিল। তিনি এমন এক রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন যেখানে গণতন্ত্রের চেয়ে সামরিক আধিপত্য এবং অনাধুনিক ধর্মের প্রভাব ছিল অনেক বেশি শক্তিশালী। তার তৈরি করা আইএসআই এর অসীম ক্ষমতা আজও পাকিস্তানের বেসামরিক সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। জিয়াউল হকের মৃত্যুর পর কয়েক দশক পেরিয়ে গেলেও পাকিস্তান এখনও তার তৈরি করা সেই জটিল ধাঁধা থেকে বেরিয়ে আসতে পারেনি। তার প্রবর্তিত আইন, তার লালন করা উগ্রবাদী আদর্শ এবং সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের সংস্কৃতি সবই তার উত্তরাধিকার হিসেবে আজও টিকে আছে। পরিশেষে বলা যায় জিয়াউল হকের উত্থান, তার দীর্ঘ শাসন এবং রহস্যময় মৃত্যু ছিল এক মহাকাব্যিক ট্র্যাজেডির মতো। তিনি চেয়েছিলেন ইতিহাসের পাতায় একজন মহান সংস্কারক হিসেবে নিজের নাম লিখে রাখতে, কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে এমন এক শাসক হিসেবে যিনি একটি রাষ্ট্রকে তার নিজস্ব পরিচিতি থেকে বিচ্যুত করে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছিলেন। 17 আগস্টের সেই বিস্ফোরণ কেবল একটি বিমানকে ধ্বংস করেনি, বরং একটি পুরো যুগের সমাপ্তি টেনেছিল। কিন্তু সেই যুগের ছায়া আজও পাকিস্তানের আকাশ জুড়ে অস্পর্শ হয়ে ঝুলে আছে। তার মৃত্যুর পর জিয়াউল হকের দেহ সমাধিস্থ হলেও তার সৃষ্ট সমস্যার সমাধান আজও পাকিস্তানের জন্য এক সুদূর পরাহত স্বপ্ন। ইতিহাসের নিষ্পৃহ বিচারে জিয়াউল হক এক অদ্ভুত ও ভীতিপ্রদ রাজনৈতিক উত্তরাধিকারের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন, যার আর্তনাদ আজও পাকিস্তানের প্রতিটি রাজনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতার আড়ালে শুনতে পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আজকের অডিও ডকুমেন্টারিটি এখানেই শেষ করছে। জেনারেল জিয়াউল হকের শাসনামল পাকিস্তানের ইতিহাসের এমন এক অধ্যায় যা আজও এক অমীমাংসিত ধাঁধার মতো। তিনি কি আসলেই পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছিলেন, নাকি তার রেখে যাওয়া নীতিগুলোই আজকের অস্থিতিশীলতার মূল কারণ? পুরো ঘটনাটি বিশ্লেষণ করে আপনাদের কি মনে হয়? জিয়াউল হকের মৃত্যুর রহস্য কি আসলেই কোনোদিন উন্মোচিত হবে, নাকি এটি ইতিহাসের অন্ধকারে চিরকাল চাপা পড়ে থাকবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানাবেন। ইতিহাসের এমন আরও নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণ শুনতে আমাদের বই কথা কয় চ্যানেলটিতে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।